লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক মিস্টার বিনায়ক দত্ত সিং মহাশয়ের সাথে যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে পাঞ্জাবে এসে বাস করেন। সেই থেকে তারা দেশ ছাড়া। সন্ধ্যের পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধের অস্ত্রের সম্পর্কে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বেশ ভালোই লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই গল্প হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যের পরে আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি। মিস্টার সিং আবার ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, আমার ঘটনা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এই ঘটনা আমাদের বংশে না ঘটত, তবে আমরা আজও কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কিরকম? শুনুন তবে। আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আরোক। গল্পটি লেখকের কল্পনা প্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অডিও পরিবেশনার সুবিধার্থে কোথাও কোথাও আমরা সামান্য পরিবর্তন করেছি। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে অলৌকিক বা ভূত প্রেতের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। গল্প পাঠে সুমিত, পাল, বিনায়ক সিং ও ভাইজি সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আরোক। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের নিজের ভাই নন, সৎ ভাই। তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ। আমি মিস্টার সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম। তিনি তখন বদ্ধ উন্মাদ একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলে এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া। সে কথা যাকে আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করছিলাম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারে একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন, মদ খেয়ে ফুর্তি টুর্তি করতে আর কি। আর 2-1 বন্ধু সেখানে ছিল, তাদের সঙ্গে নেশাতেই প্রধানত সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার 2 বন্ধু
খেয়ালের মাথায় বুড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় চড়ে বেরোলেন। বুড়ি নদী মরুভূমির মধ্য দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে এগিয়ে গিয়েছে। যে সময়ের কথা হচ্ছে তখনই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার উপরে আসল ধারা, তাতে অনেকখানি জল। যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিত বাদ হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যা সেখানেই তাকে বালুর শয্যায় শুয়ে রেখে চললেন এগিয়ে। বলা বাহুল্য, 3 জনের মধ্যে কেউই ঠিক সেই সময় প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বুড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত এবং বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুর দাদা বললেন, ওদিকে কি দেখছো? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন, আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুর দাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন এমন লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে তা বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ তা আমি শুনিনি। হয়তো এদের মত্ত অবস্থায় সেই দৃশ্যটার জন্য দায়ী, এই ভেবে তারা কাউকে সে কথাটা বলেনও নি সে সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বুড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম হল নাহারানিপট, অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে প্রায় চারদিক থেকে ঘিরে রয়েছে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে বেশি উঁচু। ওই হ্রদ আর পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসায়ীদের। আমার ঠাকুর দাদা ওই আগের ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনের বেলা থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হয়ে গেল, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলে। রাত্রিবেলায় নাহারা হ্রদে ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কিন্তু কেন উচিত নয় তা তারা স্পষ্ট করে কিছু বললে না, শুধু বললে যে জায়গাটা ভালো নয়। ভৈজি নামে আমাদের একজন বৃদ্ধ ভিল প্রজা ছিল। সে বললে
হুজুর, ওই কোটা দরবারের কাছে নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার আমি চা করছিলাম এক সময় আমার যৌবন বয়সে। সেই বেনিয়ার লবণের গুদা আমার আড়ত ছিল নাহারা নদের পাড় থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় আমি দেখেছি হুজুর, হ্রদের উপর আকাশ হঠাৎ গভীর রাত্রে কেমন দিনের আলোর মতো আলো হয়ে উঠত হুজুর। কেমন যেন অদ্ভুত শব্দ হতো হ্রদের জলে। মুঠের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যেতে চায় না হুজুর। অনেক দিন থেকেই স্থানীয় লোকদের মধ্যে এটা একটা ভয় রয়েছে। একবার এক মেষ পালক রাত্রিবেলা হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে পুরো পাগল অবস্থায় ওই নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। হ্যাঁ হুজুর, সত্যি কথা। আমার ঠাকুর দাদা এসব খোশ গল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা, হইচই। আর লোকটাও ছিলেন দুঃসাহসী, একগুঁয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললে, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাতে কোনো ভয় নেই জানবেন। ঠাকুর দাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? ভয়জি বললে, হুজুর, তার সেও ভয়ানক কোন জানোয়ার হতে পারে। কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি না। তুই সঙ্গে থাক না, বকশিস দেবো তোকে। মাফ করবেন হুজুর, 100 রুপয়া দিলেও না। রাত কাটাবে কে ওই নাহারানি পটের ধারে? প্রাণের ভয় নেই। আমরা ভিল, বাঘের ভয় রাখি না। এই তীর হাতে কত বাঘ মেরেছে, কিন্তু হুজুর ওই বাঘের চেয়েও ভয়ানক কোন জীব কি দুনিয়া নেই হুজুর। আমার ঠাকুর দাদা নাহার হ্রদ ভালো জানতেন না। হ্রদটাও ঠিক আমাদের অঞ্চলে নয়, আমাদের গ্রাম থেকে প্রায় 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি তখন প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখন অনেকখানি আছে। এমন সময় ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল, খাকড়া, শুকনো ঘাসপালা দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন। হাঁসের দল তাকে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূর্বের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত্রি। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উঠে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধপধপে জ্যোৎস্না, কৃষ্ণা দ্বিতীয়ার। 2 দিন আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীতও নামে। শীতের মুখে বালিহাঁস আসবার সময়। কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ
হিলের কথা মনে পড়ল ঠাকুর দাদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন, আর যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে নাকি পাহাড় থেকে? রাত্রি ক্রমে গভীর হল। অপূর্ব জ্যোৎস্না লোকে রাতের জল, মরুভূমির লোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তারও যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সেই ছন্ন ছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্না লোকে আকাশের নিচে একদল পালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখা কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুর দাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুর দাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর নেই। এক দৃষ্টি হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণে ঠাকুর দাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। আরক খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞানহারা হবার বা চোখে অত ভুল দেখবার কারণ কি আছে এখনই? তারপর যা ঘটল মিস্টার ব্যানার্জি, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা, কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি। আমাদের বংশের ঘটনা। কাজেই আমি আপনাকে বানিয়ে মিথ্যে বলছি অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুর দাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড়। হাঁসের মতো তাদের চাল চলন নয়। তারপরেই তার মনে হলো যে সেগুলো আদৌ হাঁসই নয়, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। তার মনে হলো আরো এটুকু খেয়ে আজ কি দশা। তারপরেই সে জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়েছিলেন তার কাছাকাছি জলে এসে পড়ল। কৃষ্ণা দিদি আর পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত, ভীত চকিত, দুঃসাহসী আরক সেবনকারী আমার ঠাকুর দাদা চেয়ে দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। তাদের হাসি, তাদের মুখশ্রী
সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে চলে, রাজহংসের মতো সুঠাম ধরনে, নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না। তখন তিনি সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতো শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর। আবার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরোকে নেশা ছুটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় দিয়ে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে এসে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে, হুজুর, হাঁস নেমেছিল কাল রাত্রে? ঠাকুরদাদা মিথ্যে করে বললেন, হাঁস নেমেছিল, কিন্তু আমি একটাও মারতে পারিনি। কেন তিনি মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো। দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে, নাহারা হ্রদের তীরে যেতে হবে রাত্রিকালে। ভৈজিকে সত্যি বললে পাছে সে বাধা দেয়। কিন্তু সেই রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বুনো হাঁসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে থাকেন, বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আরেকদিন শেষ রাত্রির জ্যোৎস্নায় বুনো হাঁসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। একদিন তারা আরো কাছে এসে পড়ল। বুনো রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্না লোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সামনে কতবার পড়ল। রাত ভোর হবার আর বেশি দেরি নেই, তখনও জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে আরোকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললাম। বোধহয় ওদের কাউকে ধরতে গেলাম। অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললে, আমি বলেছিলাম
হাঁসের দল সেদিন না নামে, সেদিন বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে গল্প বলেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর প্রায় 10 বছর আগে থেকে তার আর ভালো অবস্থা আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। মিস্টার সিং বললেন, বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। আজ প্রায় 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখে ভুল দেখেছিলেন, রাজহংসকে ভেবেছেন আকাশ পরি। আবার কেউ বলে না, আকাশপুরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো। আমি আমি বলেছিলাম, হাঁসের দল সেদিন না নামে, সেদিন বড় ভয়। কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে? তখন আমার তো জন্মই হয়নি। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আরক। গল্প পাঠে সুমিত পাল, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, বিনায়ক সিং ও ভৈজির চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।